প্রথম আমার মনে হলো আলাদার জায়গাটা আমার সবচেয়ে ইম্পর্টেন্টলি যেখানে স্ট্রাইক করলো সেটা সেক্সুয়ালিটি। সেটা যখন আমার হোমোফোবিক এই মিডল ক্লাস আপব্রিঙ্গিংয়ের থেকে আমার একজন বন্ধু হলো, যে আমার প্রথম মেন্টর এবং যার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছিলাম। ওই যে জিনিসটা হলো এবং ও যে পৃথিবীটা আমাকে দেখালো, বস এইটা এতদিন বল। ও বাঙালি, ও একটু উচ্চ মধ্যবিত্ত, বম্বের অ্যাডভার্টাইজিং এর ছেলে, গে বয়, প্রচন্ড ফ্ল্যামবয়েন্ট একটা ছেলে, অসাধারণ ইনফরমেশন, তারপর প্রচুর জিনিস জানি তো আমিও, কিন্তু এইভাবে কেন জানি না। আমি আস্তে আস্তে বুঝতে লাগলাম যে আলাদা হওয়ার স্বাধীনতা কোথায়। LGBTQ, আচ্ছা, আমি এই কিউটা কি ওই কিউ? ওইভাবে বোঝানোটাও মুশকিল। নমস্কার, শুরু করছি আমাদের পডকাস্ট মুখে মুখের আজকের এপিসোড। আমার সঙ্গে যে রয়েছে তাকে আমি চিনি হচ্ছে দীর্ঘদিন ধরে, আমাদের ফিল্মওয়ালা দীর্ঘদিনের সুখ দুঃখের সাথী। তার একটা ভালো নাম আছে, কিন্তু তাকে সবাই একটা অন্য নামে চেনে এবং সেটা সারা পৃথিবী জুড়ে। তাকে অনেকে ডক্টর গান্ডু বলে থাকে। সেই ফিল্ম মেকার কিউ আজকে আমাদের সঙ্গে উপস্থিত। কিউ একটা চশমা পরে এসছে, টুপি এনেছে। তো আমার তো টুপিটা নেই, তাই আমি ভাবছি যে একটা চশমা যখন পরেছে, আমি চশমাটার উপরে একটু রং লাগিয়ে নিই। তো সেই জন্য কিউয়ের সাথে একটু কিছু তো করতে লাগে, সেই জন্য এই জিনিসটা শুরু করলাম আর কি। আমি প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাই, একটা নর্মাল আপব্রিঙ্গিং একজনের, মধ্যবিত্ত বাঙালি, লেক গার্ডেন্সে বড় হওয়া, সাউথ পয়েন্ট স্কুলে পড়া, আশুতোষ কলেজে গ্র্যাজুয়েশন, হঠাৎ করে সিনেমার চিন্তা ভাবনাটা এত আলাদা কেন? আমিও মাঝে মাঝে ট্রেস ব্যাক করার চেষ্টা করি, কিন্তু যেহেতু এত কন্ট্রাব্যান্ডের সেবন করলে মেমারি ব্যাপারটা একটু এফেক্ট করে। তো আর বহুদিন ধরে একটা জিনিস চেষ্টা করে আসছি যে পেছন দিকে না ভাবা, সামনের দিকে ভাবা। তাই জন্য যখনই স্মৃতি রোমন্থন করতে বলে কেউ, কিংবা নিজেই বলি নিজেকে, তখন একটা খুব অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়। আমার মনে হয় এটা হয়েছে একটা বিরক্তি থেকে। আমি ওরকমই ছিলাম। আমার পকেটে অমিতাভ বচ্চনের ছবি থাকতো, আমি গীতবিতানের বুক ক্রিকেটের মতো খুলে গান, যে কোনো একটা গান গিয়ে দিতে পারবো। এই যে ব্যাপারটা, এবং তার সাথে অবভিয়াসলি যা হয়ে থাকে, বহু হাজার হাজার এরকম গল্প আছে। কমিউনিস্ট বাবা, হ্যাঁ, সেই অনুযায়ী তার সমস্ত কিছু জিনিসপত্র, অথচ পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সাথে খাপ খাচ্ছে না। কলকাতা পিছিয়ে পড়ছে। আমাদের সময় তো কলকাতা পিছিয়ে পড়ে। আমাদের বাবাদের সময়, যখন বাবারা ইয়াং আছে, তখন কলকাতা এবং বম্বে একই স্ট্যান্ডার্ড ছিল। ট্যালেন্ট কলকাতা থেকে বম্বে যেত, বম্বে থেকে ট্যালেন্ট এখানে এসে এক্সপেরিমেন্ট করত। নইলে শচীন দেববর্মন হতো না, শরীর চৌধুরী হতো না, আর ডি বর্মন হতো। বহু দশক ধরে এখানে একটা সলিড জিনিস ছিল। আমরা যখন বড় হচ্ছি চলে যাচ্ছে, আর আমার একটা বিরক্তি হচ্ছে। আমি বুঝতে পারছি না এই বিরক্তির কারণ কি। আমি বন্ধুদের সাথে ঝগড়া করছি, বলছি তুই বুঝাচ্ছি, কারণ এই যে সাধারণের এই অবসেশন, এটার কারণটা আমি বুঝতে পারছিলাম না। প্রলেতারিয়েট কিন্তু কখনোই সাধারণ নয়, প্রত্যেকেই অসাধারণ মাল, নইলে রেভলিউশনটা হবে কি করে? আচ্ছা, সেইখান থেকে আস্তে আস্তে করে, তারও অনেক দিন পরে, কলকাতা ছেড়ে চলে যাওয়ার পরে, বম্বেতে যাওয়ার পরে, তখনও বুঝিনি। প্রথম আমার মনে হলো আলাদার জায়গাটা আমার সবচেয়ে ইম্পর্টেন্টলি যেখানে স্ট্রাইক করলো সেটা সেক্সুয়ালিটি। সেটা যখন আমার হোমোফোবিক এই মিডল ক্লাস আপব্রিঙ্গিংয়ের থেকে আমার একজন বন্ধু হলো, যে আমার প্রথম মেন্টর এবং যার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছিলাম। ওই যে জিনিসটা হলো এবং ও যে পৃথিবীটা আমাকে দেখালো, বস এইটা এতদিন বল। ও বাঙালি, ও একটু উচ্চ মধ্যবিত্ত, বম্বের অ্যাডভার্টাইজিং এর ছেলে, গে বয়, প্রচন্ড ফ্ল্যামবয়েন্ট একটা ছেলে, অসাধারণ ইনফরমেশন, তারপর প্রচুর জিনিস জানি তো আমিও, কিন্তু এইভাবে কেন জানি না। আমি আস্তে আস্তে বুঝতে লাগলাম যে আলাদা হওয়ার স্বাধীনতা কোথায়।
সেখান থেকেই প্র্যাকটিসটা শুরু হয়। তার মানে একটা জিনিস যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কোথাও একটা মানে ওই বিপ্লব তো হলো না, আমি অন্যভাবে ব্যক্তিগত একটা বিপ্লব করি, ওই দিকে কি গেল ব্যাপারটা? সেটা তুমি ভাবো, নজরুল টু নবারুণ আমাদের যারা যারা লোকজন করে গেছে, কারোরই কিন্তু কখনোই এই প্রশ্নটা জাগেনি যে কেন করছি। আমার তো 2009-10 থেকেই বলেছে ও সবই উচ্ছন্নে গেছে, তা আমরা তো ভাবিও নি 2014 পরে কি হবে। আমার সমসাময়িক যারা যে কোনো ধরনের পলিটিক্যাল কথাবার্তা বলতো, যাদের সবার কাজ চলে গেছে। তো এই যে ব্যাপারটা যখন শুরু হলো যে এখনকার কথা বলা যাবে না, তখন বাধ্য হয়ে তখন আমি ভাবছি কি গল্প বলবো। সেই করতে করতে 100 বছর পুরনো পেছনে চলে, 100 বছর আগে কি হচ্ছে করে ওই 1910 to 30 অবধি এই সময়টাতে একটা গল্প আমি লিখছিলাম। খুবই ভালো একটা বইয়ের থেকে অনুপ্রাণিত মানে ওই বইটার বেস করে। সেটা একটা মহিলার লেখা, ওই সময় 1929 পাবলিশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সিআর দাস হচ্ছে তার মেন্টর, ঠিক আছে। বছরটা হচ্ছে 1920 ওরা এমনভাবে বিহেভ করছে যেন কালকেই স্বাধীনতা পাবে, তুমুল স্পিডে যাচ্ছে, সবাই 120-তে আছে, হ্যাঁ, হাইওয়েতে যাচ্ছে সব, হ্যাঁ, যে করছি আমরা, তোমার মনে হচ্ছে যে কালকেই পাবে। আমরা আজকের দিনে দাঁড়িয়ে যদি ভাবি যে আগামী 26 বছর আমাদেরকে ফাইট করতে হবে টু গেট এনি জাস্টিস, এবং তার মধ্যে বেশিরভাগ আমরা মারা যাবো, থাকবো না, এবং সেটা ওই প্ল্যানটার মধ্যে ইনক্লুডেড। এটা আমাদের এখানেই হয়েছে, 100 বছর আগে হয়ে গেছে। তো তাহলে আজকে এই প্রশ্নটা তুলতে হচ্ছে কেন যে আমি স্বাধীনভাবে অন্য কাজ করবো না কেন? আমার বারবার তো ছবি দেখলে মনে হয় যেটা থেকে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, যে ছবিটা আমি যেটা প্রথম হওয়ার পরে আমি নাম শুনে বলে দিয়েছিলাম এই ছবি সেন্সার পাবে না। সেই ছবিটার নাম হচ্ছে গান্ডু। মানে গান্ডু নামটার জন্য সেন্সার পাবে না, কিন্তু ছবিটা দেখে আমার মনে হয়েছিল যেটা একটা অন্য ল্যাঙ্গুয়েজ, একটা অন্য ঘরানা, যে ঘরানায় কেউ কোনোদিন কাজ করেনি। এবং সেই সঙ্গে আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে সাধারণভাবে বাঙালিরা যাদেরকে পুজো করে, যাদেরকে নিয়ে আমরা নস্টালজিয়ায় ভুগি, মানে আমাদের 3 জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, আমার কেন জানি না মনে হয়েছিল যে এই ছবিগুলো হয় তুই দেখিসনি বা দেখতে চাসনি, অথবা তুই অস্বীকার করেছিস। কোনটা সত্যি? আমি তো পড়াশোনায় বিশ্বাসী লোকজন, মানে এমনিতে ফেলটু হলে কি হবে, ফেলটু তো অন্য ইস্যু না, কিন্তু ফেলটুটা তো ড্রাইভ করছে আমাকে, আমি তো সারাক্ষণ ফেল করি। সুতরাং ফেলিয়ারটাই আমার কাজ মেন। এইটা যদি কাজ হয় কারোর, তাহলে তাকে থামানো খুব মুশকিল। যে কোনো জিনিস করার আগে আমি সবসময় রিসার্চে বিশ্বাসী। আমি ডকুমেন্টারি ফিল্ম দিয়ে শুরু করেছি। রিসার্চ ইজ এভরিথিং ফর মি। অবভিয়াসলি আমি দেখেছি আমার নিজস্ব কোনো ইন্টারেস্ট নেই ইন সিনেমা বিফোর 1995। ওকে, যবে থেকে আমি যৌবন পেয়েছি ওই সময়ের সিনেমাটাই আমি শুরু করি। তার আগের কিছু নিয়ে আমার কোনো কিচ্ছু এসে যাচ্ছে না। আমার কালচারাল লিডিয়ামস আমি দেখতে চাই আমার সিনেমা। ওরা তো দেখিয়েছে তখন, আমারটা কোথায়? এইটা নিয়ে আমরা বড় হয়েছি। বিহার সেনের পরে তো আর হয়নি। উনি যেভাবে 71 দেখাচ্ছেন, কি উনি যেভাবে ভুবন সোনের সময় সামনে ট্রেনের ওই ট্র্যাকটার, ওনার যে ক্রেডিট সিকোয়েন্স, সেটা একটা জিগাবার্টভের এই যে হোমাস। এবার গান্ডুর দাসবাবুর এন্ট্রি, এটা যে পাইয়ের হোমাস, এইটা সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বোকা বাঙালি তো কেউ দেখছে, ওটাও বলে দিতে হয়েছে তাদেরকে যে এটা হচ্ছে এই জন্য করেছে সে। কিংবা যদি নাও বলে দেওয়া হয়, ওই জিনিসটা যে ভিসেরাল একটা নিজের মধ্যে হচ্ছে, সেটাকে স্বীকার করছে। প্রথম ছবির নাম কি? লে পচা, মানে ওই আমি কথাটা বাদ দিয়ে না, ঠাকুমার ঝুলি তো প্রথম সিনেমা ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি না তেপান্তরের মাঠে? তেপান্তর মাঠে। এখন সবই
একই হয়ে গেছে। হ্যাঁ। দেখেছো কিরকম সুন্দর ফেল করলাম। আমি প্রথম একটা সিনেমা করলাম, ফেল, 25 বছর পরে আবার ওই সিনেমাটা চেষ্টা আবার ফেল, মানে অসাধারণ। ফার্স্ট বয় অফ সেটা ফেলিয়ার। সেটা হয়তো ঠাকুমার ঝুলি বলেই, মানে কিছু একটা ওই ব্যঙ্গমা ব্যঙ্গমি, ওই ভূত প্রেত এইসবের রাক্ষস কক্ষ সেই হ্যাঁ, তো আমার ওটাই তো আমার সিন। এবার সেটাই তো পলিটিক্স, ওদের কথা বলতে দেবে না কিছুতেই, রাক্ষস কক্ষসের গল্প রাক্ষসের বলবি। কথা বলতে দেবে না কিছুতেই। কিন্তু ব্রাহ্মণ রাজপুত্রের গল্পও তো বলেছিস। আমার সিনেমায় রাজপুত্ররা কোনো কিছু করতে পারে না। হুম। তাদের দেখেছো, তাদেরকে দেখতে কিরকম, হ্যাঁ, তা নাটা খাটো, হ্যাঁ, মোটেই অ্যালফা নয়। তাদের মেন কাজ হচ্ছে মেসেজ পাস করা। দাসের দেশের ইন্টারপ্রিটেশনটাও তাই এক তাই ধরনের। তো, একই তো। তার জীবনের অশান্তি তো রাজপুত্রর জীবনে আমার অশান্তি কি? রবীন্দ্রনাথের জীবন তো অশান্তি বলা যায় না, খেতে পাচ্ছে না, তার জীবন অশান্তি। তাহলে রাজপুত্র বাণিজ্যে যাচ্ছে কেন? সেটাই তার কাজ, তেপান্তরের মাঠে যাওয়াটা। সেটাও তো কাজ। অন্যদিকে যাওয়া কাজ, যেখানে যায় না লোক সেখানে যাও, গিয়ে এখানকার কথাটা ওখানে গিয়ে বলে আসবে। হোয়াট ইজ ট্রেড, দ্যাট ইজ হোয়াট ট্রু। যে কথাটা বলতে বলতে আমরা একটু অন্য প্রসঙ্গান্তরে চলে গেলাম। সেটা হচ্ছে যে ওই বিজ্ঞাপনের জগৎ, তোর আমি জানি যে তোর জীবনে একটা বড় ভূমিকা, বড় বড় ভূমিকা আছে। একটা সময় তুই দীর্ঘদিন শ্রীলঙ্কাতে ছিলি। প্রথম ছবিটা করার পরে তুই শ্রীলঙ্কা চলে যাস, প্রথম ফেলটার পর। প্রথম, আচ্ছা, ফেলটার পরে বিজ্ঞাপনে কিন্তু ইউ আর নট আ ফেলিয়ার। না, দ্য স্টার্ট। তো এবার তুই আবার ফেরত এসে তুই আবার এই সিনেমা ইত্যাদিতে ঢুকলি। কিন্তু তার আগে তুই একটা কথা বলছিলি যেটার খেইটা আমরা কেটে গেল আর কি। ইউ স সেক্সুয়ালিটি ইন এ ডিফারেন্ট ম্যানার ইন 1999. হোয়াট ওয়াজ দ্যাট? That was the first time I realized the idea of fluidity of gender. যেমন আমি একটা ছেলের প্রেমে পড়ছি এবং আমার কাছে ওই পুরো জিনিসটা ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার হতে হতেই আমি বুঝতে পারছি যে সালা এতদিন এরকম লাগছিল কারণ আমি এই ক্ল্যারিটিটা ছিল না, টাক করে খুলে যাচ্ছে, মাথা ফাথা, বুক ফুক পোল সব খুলে যাচ্ছে। খুলে গিয়ে এবার তারপরে তো খুলে গেলে যেটা হয়, হাওয়া বাতাস ঢোকে, অন্য গান ঢুকে পড়ে মনে। তখনই আমি ইলেকট্রনিক মিউজিক গোয়াতে গেলাম, প্রথমবার ওটা শুনলাম, নাচলাম, সেন্স অফ রিদমটাই আস্তে আস্তে করে কিউকে তৈরি করতে আরম্ভ করলো, ক্যারেক্টারটাকে ডিফাইন করা যে এটা কি হবে এক্স্যাক্টলি। LGBTQ, আচ্ছা, আমি এই কিউটা কি ওই কিউ? ওইভাবে বোঝানোটাও মুশকিল, কারণ সত্যি তাই। এখনকার পার্লেন্সে এখন সেই সময়ের পরে একটা দীর্ঘ সময় কেটে গেছে, 30 বছর, এবং সেই 30 বছরে সেক্সুয়ালিটির পৃথিবীতে প্রচুর র্যাডিক্যাল চেঞ্জেস এসছে। এবং সেই চেঞ্জ শুধু আসেনি, সেই চেঞ্জগুলো নর্মালাইজড হয়েছে। ওই সময়কার যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা এই সময় দাঁড়িয়ে দেখলে অনেক কিছু তার পার্লেন্সের এবং ল্যাঙ্গুয়েজের সেখানে তোমাকে অনেকভাবে ভাবতে হবে, এটাকে তুমি কি বলবে। আরেকটা খুব ইন্টারেস্টিং নিয়ে সেখানে বলে রাখা ভালো যে আমি যেহেতু লিগাল, যে তুমি যেরকম জানো আমি লিগাল ব্যাপারটাতে খুব ইন্টারেস্টেড, যেহেতু আমি যদি বিধর্মী কাজ করি, অন্যরকম কাজ করি, জানতে হবে তো কী করে মারা যাবে আমার। তো ওটাও জানা ভালো যে এই যে LGBTQ++ হলো, কেন হলো, কারণ যখনই কোনো কেস দিত, কেসটা ছিল হোমোসেক্সুয়ালিটির ওপর। তো প্রথম যখন একজন গিয়ে বললো না আমি গিয়ে আমি তো হোমোসেক্সুয়াল, স্যাট কেস, খাবড়ে গেছে, সিনটাই পুরো ক্র্যাশ করে। লটা তো ওটার নামে, ওই নামটা নিয়ে, তাই ওর নামটা চেঞ্জ করতে গেলে তাহলে ল ইজ ট্রাইং টু ক্যাচ আপ হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের লটা তাই ছিল নাকি ওটা ছিল সোডোমি? লটা তো মানে homosexuality, sodomy is homosexuality. Yeah, that was the law. তো ওইটাও কি একটা ধাক্কা ছিল when you did, মানে এই যে এই সেক্সুয়ালিটি নিয়ে একটা কি বলবো কেওড়ামো, সেক্সুয়ালিটি নিয়ে এক ধরনের ছেলে খেলা করা, এবং ছেলে খেলা বলবো না, খেলা। এবার খেলা ব্যাপারটা খুব ভালো পয়েন্ট, আমি নামটা বলবো না, আমার যে বন্ধুটি সে, তার সাথেও এটা নিয়েই কথা হতো প্রথম যখন,
যে আমাদের বলা হচ্ছে যে খেলা মানে হচ্ছে ছোট, হুম ছোটরা খেলে, বড়রা খেলে। বড়রা কি করে? আমরা যখন ছোট ছিলাম আমাদের মনে হতো আমার বাবা তো সব জানে, ব্যাপারটা তো বুঝে নিচ্ছে। তুমি কি জেনেছো? হুম জানো, পুরোটা ঢপে চলছে। আমাদের মা বাবারা কিচ্ছু জানতো না, কিচ্ছু জানতো না। আমরা যতটা কনফিউজড এখন, আপনারা এক একজন যতটা এক্স্যাক্টলি কনফিউজড, ঠিক ততটাই কনফিউজড আমাদের বাবা মারা ছিল। তাদের কেউ কিছু বলে দেয়নি কি করে বাচ্চা বড় করতে হবে। হ্যাঁ, কেউ কথা বলছে না, সব কথা বলা বন্ধ, মানে বারণ, কিছু নিয়েই কথা বলা যাবে। তো আমরা তো এর থেকে এসছি, আমরা জানি তো ওটা লাই। খেলা ব্যাপারটা থামবে কেন? খেলাটা তো সারাক্ষণ চলবে। একটা ছোটদের খেলা আছে, একটা বড়দের খেলা আছে। এই যে তুমি সিনেমা করো, খেলার নয়? একদম। তাহলে আমি ঠিক সিনেমা করি কিনা তাই আমি বুঝতে পারিনি। মানে কে ভেবেছিল তোমাকে আমাকে সিনেমা করতে দেবে? সত্যি তাই। যখনই একটা কবি হয়তো, রূপমা হয়তো বলবে যে না, সিরিয়াস কাজ করবে, খেলেন, ডেফিনেটলি শিলাজিৎ কিন্তু খেলে। একদম খেলা। তো শিল্পীরা তো খেলা নিয়েই থাকে। রামকিঙ্কর যদি না খেলতে পারতেন তাহলে কিছু হতো না। একটা ডকুমেন্টারি যেটা নবারুণের ওপর, তার একটা স্ট্রাকচার আছে। তার আগে তোর মিউজিক নিয়ে যে ডকুমেন্টারিটা লে পচা, সেটার স্ট্রাকচার সারা পৃথিবীতে অন্যরকম ডকুমেন্টারি হিসেবে পরিচিত। ক্লাসিক ডকুমেন্টারি, নানুক অফ দ্য নর্থ, এই ধরনের ডকুমেন্টারি আমি ছোটবেলা থেকে দেখেছি। আমি যখন প্রথম লে পচা দেখি এবং তারপরে আমি যখন আবার ফিরে এসে নবারুণ দেখি, তখন আমি দেখি যে ডকুমেন্টারি ইনফ্যাক্ট মাঝখানে লাভ ইন ইন্ডিয়া, রাইট? তখন আমি দেখি যে যে ডকুমেন্টারি স্ট্রাকচারের সঙ্গে আমরা পরিচিত, বা যেটাকে আমরা ডকুমেন্টারি স্ট্রাকচার বলে এতদিন জেনে এসছি, তার সাথে এটার কোনো মিলই নেই। এইটা কি করে তোর মাথায় আসে? একটা অদ্ভুত, একটা অন্যরকম ভাবে ভাবা। ডকুমেন্টারির মেন জায়গাটা ছিল যে হেরজগ, আর এছাড়াও ধরো একজন লোক ছিল, ধরো কস্টা গাভরাস, কিংবা মানে প্রচন্ড পলিটিক্যাল ডকুমেন্টারি কথা বলছি এগুলো, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত একটা সেন্স অফ হিউমার চলছে। ওই যে বললাম, আর্টিস্ট সিরিয়াসলি নিচ্ছে না নিজে, ব্যাপারটা সিরিয়াস। আমি কেন সিরিয়াসলি নেব? আমি তো তা আমি কেন এত বড় একটা গভীর জিনিস, তার মধ্যে আমি কেন এটাকে আমি গম্ভীরভাবে বললাম? হ্যাঁ, আমি তো ছাড়লাম, তো আমি ছাড়লামই করে বলবো। এই যে কলকাতা ছেড়ে একবার কলম্বো চলে যাওয়া, ফিরে এসে কলকাতায় কিছুদিন, তারপর হঠাৎ করে গোয়া চলে যাওয়ার কারণটা কি? আমি প্রথমে দিল্লি হয়ে বম্বে হয়ে, মানে তারপরে কলম্বো হয়েছি, কিন্তু বম্বেতে থাকাকালীনই ওই আমার বন্ধুর সাথে প্রথম গোয়া যাওয়া, এবং ওইখানেই আমার আর কি ভার্জিনিটি হরণ হয়। ফলত গোয়া তো একটা খুব ইম্পর্টেন্ট একটা রোমান্টিক ডেস্টিনেশন আমার জন্য। বহু বছর পরে যখন আমি ব্রাহ্মণ রামন করছি, তখন মাইসোরে থাকছিলাম আমি ওই সময়, মেথড অ্যাক্টিং। হ্যাঁ, ব্রাহ্মণ হতে হবে ঠিক করে। তো এরকম একটা সিচুয়েশন, ওই সময় ওই ভেজিটেরিয়ান খাবার খেতে খেতে প্রচণ্ড একটা জীবনে অশান্তি শুরু হয়। আমি মাঝে মাঝে গোয়া যেতাম, গিয়ে আই ফাউন্ড দ্যাট সিন ব্যাক, যে ওফ, why don't I move here? এবং ততক্ষণে কলকাতায় যেটা আরম্ভ হয়েছে সেটা হচ্ছে দাদাইজমের চূড়ান্ত। তখন আমার একটা ডিসিশন নিতে হবে, ইদার এখানে থেকে দাদা হতে হবে, কিন্তু সেটাতে আমি একেবারেই রাজি ছিলাম। আমার খুব ভয় লাগে দাদার ব্যাপারটা। তুমি দেখো, তুমি দাদা কি হচ্ছে তোমার? আমি তো দাদা হইনি। তাও তো কিছু মাত্রায় তো আছো, তুমি বলছো বটে, কিন্তু দাদা কি? দাদা হচ্ছে রেপ্রেজেন্টেশন অফ দ্য হুড, ব্ল্যাক সিন, লোকাল দাদা, ওটাই তো। যে কোনো জিনিসেরই তো লোকাল একটা গ্যাং থাকতে হবে, নাহলে তুমি ফাইট করবে, একা একা তো পারবে না। তা তোকে গোয়াতে লোকে দাদা বলে ডাকে না? বাঙালিদের তো ডাকে। গোয়াতে লোকে অনেক কুল, ওরা সব ঝাম। আমি বলছি কিউ, আমাকে কিউই বলবে। তার সারাক্ষণ যে আমাদের পাস্টের প্রতি, তুমি কি ছিলে, কি থেকে কি হইলে,
হ্যাঁ, আমাকে পাড়ার লোকে বাবলা বলে ডাকতো। চেনা এবং পরিচয়ের মধ্যে একটা ডিফারেন্স আছে, এবং অবভিয়াসলি তারপরে তোমার কোন রকম সম্পর্ক আছে কিনা সেটা। এবার আমার কথা হচ্ছে কিউ তো বাবলা নয়, তার সাথে বাবলার কিন্তু কোনো সিনই নেই। আবার এখন গোয়া থেকে এই কলকাতায় এসে আবার একটা স্টুডিও স্থাপন, অড স্পেস, অড জয়েন্ট। অড জয়েন্ট এখন অড স্পেস, হ্যাঁ, অড জয়েন্ট এখন অড স্পেস। তার আগে আরেকটা কি নাম ছিল? আগে ছিল ওভারডোজ। ওভারডোজ, হ্যাঁ, ওভারডোজ, অড জয়েন্ট, অড স্পেস। ওভারডোজ, ডোজের একটা ডোজ কেন ডোজ এবং জয়েন্ট কেন, এটার তো তাও একটা মানে বোঝা যায়। হ্যাঁ, অড স্পেস এর অডিটের দিকে কেন এবার? মানে আমার কাছে অডটাই মেন ছিল, ওগুলো তো সাফিক্স বেসিক্যালি। জয়েন্টটা ওয়াজ আ হোমাজ টু গাঞ্জা কালচার অ্যান্ড দ্য স্পিরিচুয়াল আইডিয়া অফ দ্য প্লান্ট, আমরা যেটাকে মাদার প্লান্ট বলি। তো এমনি লোকে বলে গাঁজা গাঁজা, কিন্তু সাধুরাও কিংবা রাস্তাভাইরাও একটা বড় সংখ্যক মানুষ আছে পৃথিবীতে যারা গাঁজাটাকে রীতিমতো পুজো করে। আমার কাছে তো ওটা ওষুধ, আমি তো দিব্যি আছি এই জন্য, মাথা কথা ঠিক আছে। তো ওইটাই আর কি, যে জীবন মানে কিভাবে তুমি ওই সময়টাকে ধরছো, আমি ওই সময়টাকে ওইভাবে ধরার চেষ্টা করি। আর চিরকালই হয়ে এসছে যে সিনেমা যে যদি বানায় তাহলে তার নামেই জিনিসটা চলেছে। আমি ওটা খুব একটা পছন্দ করি না। আমার কমিউনিটি দিকে একটা ঝোঁক আছে, আমার হচ্ছে সেই কমিউনিটি। And there's a large community of extremely talented individuals who are doing work in spaces which people don't even know about that. ছেড়ে দাও, বোঝা ফোঝা ছেড়ে দাও, এই যে যারা করে ইমিডিয়েটলি তাদের সাথে আর যেহেতু কাজ করছে, যেটা এখন একটা নতুন নাম হয়েছে নিউ মিডিয়া বা নিউয়ার মিডিয়া বা নিউ মিডিয়া আগেও ছিল, হ্যাঁ বলতে পারো, কিন্তু অর্থটা তো সাবজেক্ট, অর্থটা তো শুধু টেকনিকটা নয়, মানে ফর্মটা নয়, অর্থটা ফাংশনটা। তো ফাংশনটাও যে আমি অন্যদের কথা বলবো, যে কথাটা বলা হচ্ছে না, যে হিরো সে আমার হিরো না, তাহলে আমার হিরো সবসময় অন্য জায়গাকে রেপ্রেজেন্ট করবে। আমার মনে হয় যে এই সময়টা খুব ইন্টারেস্টিং, একটা লড়াইয়ের সময়। নতুন জিনিস হচ্ছে, নতুন জিনিস হলেই আমার ইন্টারেস্টিং। এই যে সিনেমা ভেঙে পড়ে যাচ্ছে, এই যে বই আর কেউ পড়ছে না, এই যে সমস্ত আমরা যা যা জানতাম সেগুলো সব যে মানেগুলো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। রাজনীতি, দেশ, মানে চেঞ্জটা আরো ফাস্ট হচ্ছে, এবং চিরকালই 100 বছর আগেও তুমি দেখবে 10 থেকে 30 হচ্ছে উত্তাল সময়, মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট সময়। 60sও বোধহয় একটা 60s তো ডেফিনেটলি একটা বিরাট জিনিস ছিল, আমরা তো সেটা পাইনি। যদিও আমরা যেটা পেয়েছি সেটা বিভৎস 90s 2000, যেখানে ইন্টারনেট আসছে, যেখানে টেকনোলজি কমপ্লিটলি শিফট করে যাচ্ছে। আমরা বোধহয় অনেক কিছু পেয়েছি। হ্যাঁ, আমরা তো পুরো জিনিসটা, আমরা পুরো অ্যানালগ। আমি ব্রোমাইডে প্রিন্ট করেছি, হ্যাঁ, আর এখন মানে এই আমি তো আবার ফিরে গেছি ইয়েতে। হ্যাঁ, আমরা সবাই যেমন, আমি রেকর্ড প্লেয়ার কিনছি, মানে রেকর্ড আমি রেকর্ড প্লেয়ারের দিকে এখন যাবো আর কি ডিসাইড করেছি। লোকে পুরোনোর দিকে, ভালো পুরোনোর দিকে যাবে, যে পুরোনোটা ভুলে গেছে। যদি সেইটা হয় তাহলে কি ভালো হবে, ভালো বাঙালির সমস্ত এরকম লোকের নাম মনে পড়ে যাবে, তাদের কাজ মনে পড়ে যাবে, যারা জ্বলন্ত এক্সাম্পল অফ আমরা যেটা নিয়ে কথা বলছি। প্রথম যে বিজ্ঞাপনের এজেন্সিটাতে কাজ করতাম সেটা আমার মামার এজেন্সি ছিল, এবং যেহেতু মামার এজেন্সি বলে আমি যাইনি, যদিও মামা ভাবছিল নিশ্চয়ই ভাগ্নে এটা ঠিকই করবে, মানে এদিকেই যাবে, কিন্তু আমি তো কমিউনিস্ট। আমি গেছি কারণ রঙ্গন চক্রবর্তী ওখানে কাজ করে, লেখে, আর আমি বিরাট ফ্যান। তো শিখছি জিনিসপত্র। আমার মামা বেশ বড়লোক ছিলেন, এবং উনি খুব টেক ফ্রেন্ডলি ছিলেন। তো প্রথম যখন ম্যাক বেরোয়, উনি প্রথম ম্যাকটা কেনেন, ঠিক আছে। এবার এসছে, সবাই খুব এক্সাইটেড, ম্যাক এসছে, কেউ চালাতে জানেন, বলেছে বাবাই তুই চালা, কারণ আমি
আমার 19 বছর বয়স, 20 ফুড়ি হবে, তখনও কলেজে পড়ি, আর আমি কলেজ যেতাম না, তো এইসবই করতাম। তো বেশ আমি ক্র্যাক করে ফেলেছি ব্যাপারটা কিছুদিনের মধ্যে, ফটোশপ নিয়ে ফেলেছি। একটা স্টুডিও ছিল, সেখানে 21 জন কাজ করত। তার মধ্যে আমার বিরাট বন্ধু ছিল অম্লানদা, স্প্রে আর্টিস্ট, ফিনিশিং আর্টিস্ট, মনে আছে? কি বিউটিফুল কাজ, ডেডলি, মানে হিউম্যান স্কেল, ঠিক আছে? আমি বলছি তোমার 3 মাসের মধ্যে 21 জন গট ফায়ার্ড, 4টে ম্যাক কেনা হলো, 4 জন ডিটিপি অপারেটর বসানো হলো। ওই সেম অম্লানদা হচ্ছে ফটোশপ। এবং আই থট দ্যাট মানে দিস আই টুক সাম অফ দ্য ব্লেম, যে শিট কি হলো, 21টা লোকের চাকরি চলে গেল। এটাই এখন হচ্ছে, এআইয়ের জন্য লোকের চাকরি চলে যাচ্ছে, সব কিছু। এখন আমাদের বন্ধুরা যারা মিউজিশিয়ান, তাদের কোনো কাজ পাবে না। যারা বিজ্ঞাপন করে খেত, সমস্ত এআইতে হচ্ছে। ধানুষের সিনেমা এআইতে হয়ে যাচ্ছে, সুতরাং শেষটা তো এইতে হলো, নতুন করে চেঞ্জ করলো। তো এটার এগেনস্টে হলিউড যেভাবে লড়েছে, আমরা তো লড়বো না, আমরা তো কিছুতেই কিছু লড়ি পড়ি না, আমরা মেনে নেব, মেনে নিয়ে বেকার হয়ে যাবো সব। এক্সট্রিম ছিল আগে, একটা ফিল্ম চাইতো, তার সাথে একটা ট্রেলার চাইতো ম্যাক্স, চারটি গান তার এখন একটা ভিডিওর সাথে, একটা ভিডিও কেউ চাইছে না, 4টে রিল, 5টা এই, তার থেকে সাব কার্ড, তার থেকে এআই কার্ড, তার থেকে এই, হ্যাঁ, 3টে প্ল্যাটফর্মের জন্য এতগুলো স্কোয়ার ফরম্যাট, এতগুলো ভার্টিক্যাল, এতগুলো হরাইজন্টাল। কে কতদিন মেনে নেবে এই জিনিসটা? বেশি দিন তো হবে না, ওরা বুঝতে পারছি না বলে। যেদিন বুঝতে, সবাই অনমাস বুঝতে পারবে যে সবাইকে ইয়ে করছে। আর এই যে মিউজিশিয়ানরা না খেতে পেয়ে মরে যাচ্ছে, স্পটিফাইয়ের লোকটা $600 মিলিয়ন দিয়ে একটা ইসরায়েলি মিলিটারি আর্মামেন্ট সেন্টার ফান্ড করছে। তো এইটা শোনার পরে প্রচুর লোক স্পটিফাই ছেড়ে ফেলে ফেলো, কিন্তু ততক্ষণে তো ড্যামেজ ইজ ডান অলরেডি। অ্যাকচুয়ালি সত্যি সবকিছু মেনে নিতে যা থাকে কপালে, এটা তো একটা ভারতীয়দের একটা বরাবরের একটা উদাসীন নয়, ঠিক আছে সন্ন্যাসী না হয় হয়ে যাব। যে কোনো জিনিসের জন্য এই ধরনের বিরাট চেঞ্জ, সিস্টেমিক চেঞ্জের জন্য একটা জিনিস দরকার। আমাদের এই সময়টাকে আমরা ডিফাইন করতে পারি অ্যাজ দ্য এজ অফ দ্য স্টুপিড। ওকে, যে ইনফরমেশনটাকে যতটা লিমিটেড করতে পারা যায় করে দিয়েছে, নিজের বৃত্তের মধ্যে ঘুরতে ঘুরতে লোকে কমপ্লিটলি চোদু হয়ে যাচ্ছে। এই একটা সিচুয়েশন যখন, তখন লিডাররাও তো সেরকমই চোদু থাকে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখন। তো তখন এই জিনিসটা না বেশি দিন চলতে পারে না, কারণ পৃথিবী স্টেবিলাইজ করতে চায়। ওই স্কেলটা আমরা ভাবতেই পারছি না, ওই যেদিকে আমরা যাচ্ছি এখন। খানিকটা তো হবেই, কিছু একটা হতে চলেছে ডেফিনেটলি। সমস্ত জল কন্টামিনেট, সমস্ত পাহাড় ভেঙে পড়ে যাচ্ছে, হবে না, কিছু একটা তো হবে। হাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, বৃষ্টি চেঞ্জ হয়ে যাবে, ফসল ফলবে না, হচ্ছে, অলরেডি হচ্ছে। এটা সবাই মেনে নি, মানে কেউ বলছে না যে হচ্ছে না, আমরা কিছু করবো না সেটা অন্য গল্প। নেচার এই কারেকশনটা তো দীর্ঘদিন করেছে, মানে এই যে আইস এজ, তারপরে আবার সেই পুরো বৃষ্টি হয়ে পুরো সবকিছু সাফ হয়ে গেল, নোয়ার নৌকো ইত্যাদি ইত্যাদি, এরকম তো ঘটবেই। মানে যেটা আবার ওইসব শাস্ত্রমাস্ত্র বলতে হয় সৃষ্টি, স্থিতি, প্রলয়, এরকম এই যে ঘটনাগুলো। দেখো, এনশিয়েন্ট অ্যাপোকালিপস বলে একটা সিরিজ আছে নেটফ্লিক্সে, ডকুমেন্টারি, একটা লোককে ফলো করছে। ওই লোকটা কনস্পিরেসি থিওরিজ বলে, কারণ ও প্রচুর দিন ধরে এই কথাটাই বলে আসছে যে ওয়েস্টার্ন আর্কিওলজি মিথ্যে কথা বলছে, এইসব কথা, যে কিছু ছিল না আগে। হ্যাঁ, বা এইটাই হয়ে এসছে বারবার, যে কিছু একটা প্রলয় হয়েছে, তারপরে যে সমাজটা ছিল, যে ব্যাপারটা ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার ধ্বংসাবশেষ সেটা কিন্তু এই নোয়ার নৌকোর মতো কিছু মাল যারা বেঁচে ছিল তারা পাস অন করে দিয়েছে, যার জন্য টাক করে একটা জাম্প করে লোকে হঠাৎ শিখে গেল যে এইটার থেকে এইটা হয়। এটা কি করে হলো? এটা হঠাৎ করে এত ফাস্ট কি করে হচ্ছে? এটা একটা হিস্টোরিক্যাল গ্যাপ। ওটা নিয়ে 10 পার্টের একটা সিরিজ, বিভৎস ইন্টারেস্ট। আবার একটা সিনেমায় ফেরত আসি, এবং তুই আর নেক্সট ছবি করবি না? এই তো এক্ষুনি একটা শেষ করলাম,
সেটা দেখি কি হয়, কারণ ওটা অনেক দিন পরে করা একটা সিনেমা এবং আবার ওই পুরোনো ফরম্যাটে ফিরে গিয়ে কারণ একটা লুপ ক্লোজ করার ব্যাপার ছিল আমার মনে হচ্ছে। এটা কোন ছবিটা? দেশলাই। দেশলাই, আচ্ছা হ্যাঁ। যথারীতি যা হয়ে থাকে আমার কাজে করতে করতে এটা বিরাট ব্যাপার হলো। এটা একটা, এটার মধ্যে টিকটকের ব্যাপার আছে, এই ইনফ্লুয়েন্সারের গল্প, লোয়ার মানে লোয়েস্ট অফ দ্য লো ইন সোসাইটি, তাকে কি করে এনেবল করছে এই ধরনের টেকনোলজি, তার জীবনে হয়তো কিছুক্ষণের জন্য একটা সুখ আসছে, এইটা নিয়ে আর কি সিনেমা। দেখা যাক কিভাবে লোকজন নেয়, কারণ এটা একেবারেই আমার টাইপ, মানে আমি অনেকটাই ভাঙতে চেষ্টা করেছি। ইটস কমপ্লিটলি স্ট্রেট আপ ন্যারেটিভ, কোনো ফেস্টিভ্যালে যাচ্ছি না, থিয়েটারে আমরা রিলিজ করার চেষ্টা করছি। এখানেই? এখানেই। আচ্ছা, এই জন্য কি নামটা পাল্টালো ছবিটার অরিজিনাল নামটা থেকে? হ্যাঁ, হ্যাঁ, খানিকটা তাই, খানিকটা আরো ব্যাপারটার মধ্যে একটা আমার থিওরি হচ্ছে, জুয়েল হচ্ছে অ্যাকচুয়ালি বেবিকের ছেলে। বেবিকে একবার বাংলাদেশ ছিল, ওখানে জুয়েলকে নামিয়ে এসেছে। তো বেবিকে পেট্রোল খেত। বেবিকে হচ্ছে নবারুন্দার একটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্যারেক্টার, যাকে আমি খুব খুব মানে ভালোবাসি ওই ক্যারেক্টারটাকে। তো দেশলাইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, চিরকালই আমার কাছে দেশলাইটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ছিল। আমার মনে হচ্ছিল যে এই সিনেমাটা ওটাই, কারণ জুয়েল প্রোটাগনিস্টের নাম, ইটস এ ভেরি কুল নেম ফর অ্যান ইন্টারন্যাশনাল ফিল্ম, কিন্তু এখানের জন্য আমি দেশলাই হতে চাই। সে দেশলাই আগুন জ্বালাবে? এটাই তো, জোটের জন্যই তো ও আগুনই জ্বালায় টিকটকে। এই দেশলাইটা নিয়ে একটা জিনিস জিজ্ঞেস করি, তোর যারা হিরো বা যারা প্রোটাগনিস্ট তাদের এরকম অদ্ভুত দেখতে হয় কেন? এই যে এইরকম যেটা গান্ডুতেও তাই, হ্যাঁ, এখানে তাই, খর্বাকৃতি এবং ইনভেরিয়েবলি ভয়ঙ্কর রোগা। আমার মেন ন্যারেটিভটাই হচ্ছে, আমি ছেলেদের কথা বলছি, আমি ম্যাসকুলিনিটির যে যা যা টাচ পয়েন্টস আছে সেগুলোকে ক্লিন করো, বোর্ড সাফ। একে দেখে তোমার ওসব কিচ্ছু মনে হবে না, কোনো চান্স নেই। হ্যাঁ, এবার তুমি অন্যদিকে মন দাও। হিরো ভিলেনেরা বড় বড় জিনিসপত্র পারে, আমার তো ছোট্ট ছোট্ট লোকেদের নিয়ে কাজ। দেশলাই তো এটা ছোট্টই, খুব ছোট্ট জিনিস, কিন্তু পুরো বিল্ডিং জ্বালিয়ে দিতে পারে। বুঝেছি। আচ্ছা, তোর সাথে আলোচনা তো এমনিই হয়, অমনিও হবে। হ্যাঁ, কিন্তু যদিও আমি মানে প্রায়োরিটি লিস্টে অনেক কমে গেছি, কারণ এটা বলে দেওয়া ভালো যে সুব্রত দা আমাকে কিন্তু ফোন করে ডাকেনি এটাতে, মানে আমি কিন্তু চলে এসেছি। হ্যাঁ, কারণ আমি এখন আমি এটাও ভেবেছি, আজকেই আমি একটা রিহার্সাল করতে গেছিলাম, একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি করছি, পুজোয় দেখতে পাবে। সেটা রিহার্সাল করতে গেছিলাম, একটা রিহার্সাল টাইমে বাঙালির দিনে দেখলাম যেরকম হয় আর কি, উঠতে উঠতে যেমন তোমার কাছে সব বিখ্যাত মনীষীদের ছবি টবি, তাদের ছবি। তা আমি অনেকদিন ধরে ভাবছি যে এটা কেন হচ্ছে না, এবার বুঝতে পেরেছি যে এটা কোনোদিনই হবে না। তাই আমি ঠিক করেছি এবার থেকে কিছু ফ্রেম নিয়ে ঘুরবো, নিজের ছবি। তারপরে কেউ যখন দেখছে না, একটা চাকরি নামিয়ে দিয়ে দেবো, কেউ বুঝতে পারবে না, কারণ ওগুলো ওয়ালপেপার তো। হ্যাঁ, অনেকদিন পরে কি এটা কি হলো বলতে, এখানে কেন এসছে? কেন তোর ছবি আছে তো পোস্টার, এখানে এসব বাজে কথা বলছিস কেন? না, আর কোথাও নেই, সেই জন্য বলছি কলকাতা তথা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে হবে। তোর পোস্টার প্রসঙ্গে, আমি তোর ছবি পোস্টার নিয়ে কথা বলার প্রসঙ্গে বলি, আমি তোর পোস্টার প্রথম দেখেছিলাম হচ্ছে ওই তেপান্তরের মাঠে। আমি তখন তাকিয়ে বলছি, বাহ, এটা পোস্টার এরকম হতে পারে। পট জয়েন্টের আগের অফিসটা যেটা ছিল, সেখানে ওই পোস্টারটা আমি প্রথম দেখেছিলাম যখন, তখন আমি বলি, বাহ, এই ধরনের পোস্টার তো আমাদের এখানে কেউ বানায় না। তোর পোস্টারের মধ্যে একটা অন্যরকম ব্যাপার থাকে, তো এইটাও তোর বিজ্ঞাপন জগৎ থেকে আসা। ডিজাইন, কমপ্লিটলি ডিজাইন আমার চিরকালই বিরাট ভালো লাগতো, এবং আমি যদিও কপিরাইটার হিসেবে ঢুকেছিলাম, খুব শিগগিরই আমি ডিজাইনটাতেও খুব ইন্টারেস্টেড হয়। ওই জন্যই আমাকে ফটোশপ প্রথম থেকে আমি ইউজ করতাম। তো পুরো জিনিসটা নিজে করলে একটা মজা হয়। হ্যাঁ, ওটা তুই নিজে এডিটও করিস, আমি অনেক সময় দেখি। মানে হ্যাঁ, এডিট নিজে না বসলেও, হ্যাঁ, মানে দু ফ্রেম নিজে আমি সমস্ত কিছু অপারেট করতে পারি।
এবং কেউ যদি না থাকে আমি একাই করে দেবো। এখানে লোককে কাজ করাবে, এটা একটা সবচেয়ে বড় আমার ইয়ে, যে তুমি থাকবে না, কেউ থাকবে না, আমার কিন্তু কাউকে লাগবে না অ্যাকচুয়ালি। তোমাদের ভালো হবে হয়তো এখানে এসে, আমি কিন্তু মালটা করে দেবো, আমার একটু সময় বেশি লাগে। নিজেই শ্যুট করে, নিজেই এডিট করে, নিজেই সাউন্ড করে, নিজে মিউজিক করে, নিজে প্রিন্ট করে, নিজেই ডিসিপিটা গিয়ে দিয়ে আসো, কোনো চিন্তা নেই। জিগাবার্টও দেখিয়ে গেছে 1925-এ বাড়া এটা করা যায়। আমরা এখন বসে কি করে বলতে পারি? ও তো পুরো ফিল্ম ক্যান নিয়ে চলে গেছিল, আর বড় বড় স্টিক। আমার তো এখন এইটুকুনি কিট, নাথিং। না, সেটা তো আমি একবার বলেছিলাম যে তুই যখন গ্রেডিং করছিলি, আমি জিজ্ঞেস করছিলাম তুই এই শটটা এরকমভাবে এইভাবে নিচ্ছিস কী করে, মানে ভাবছিস কী করে, বা এইভাবে গ্রেড করতে হবে তুই বলছিস কী করে। তুই সিনেমাটোগ্রাফি, তুই ডিরেক্টর আগে না সিনেমাটোগ্রাফি আগে? তখন তুই বলেছিলি, আমার মনে আছে, এই আমাকে ডিরেক্টর হিসেবে খিস্তি দিও না। হ্যাঁ, এই যে ভিজুয়াল সেন্সটা, এই ভিজুয়াল, এবং তোর ভিজুয়াল সেন্সটা খুব অড, মানে একদম নন ক্লাসিক্যাল। এটাও কি তোর ওই সব ছক ভাঙার গল্পের মধ্যে আসে? না, সেটা জাস্ট ট্রেনিংটাই ওইটা ছিল বল। কারণ আমি শিখেছি হচ্ছে জাপানিজ সিনেমা দেখে। তো আমার গুরুরা সবাই ওই রকম ভাবেই শুট করে, জদরস্কি ওইভাবেই শুট করে, কি স্পাইক জোনস ওইভাবে শুট করে। এবং সেইটা হচ্ছে তোর রেফারেন্স পয়েন্ট, এবং তোকে শেপ করেছে ওইভাবে অনেকটাই। যদিও নীল ফ্রেঞ্চ বলে একটা লোক ছিল ওগিলবিতে, যে আমার ঠিক বস নয়, ও হচ্ছে সুপার বস ছিল আর কি, ও সবটা চালাতো, ক্রিয়েটিভ হেড ছিল ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু আমার বিরাট ভালো লাগতো ওর কাজ, ও কপিরাইটার ছিল, ডিজাইনার। সুতরাং ও একটা জিনিস বলতো যে মিনিমালিজম, এখন যদিও মিনিমালিজম কমপ্লিটলি ডেড, এবং ইন্ডিয়াতে মিনিমালিজম চলেও না, কিন্তু দ্য আইডিয়া অফ লেস ইজ মোর অ্যাবাউট নেগেটিভ স্পেস, ওইটা প্রথম ওর কাছ থেকে শিখি। নেগেটিভ স্পেসটাকে কীভাবে ইউজ করবো, কতটা করলে সেটা অড হবে, কি করে ওই ব্রেকটা করা যাবে। এগুলো তো টেকনিক্যাল স্কিল, এগুলো তো আমার ভালো লাগছে, আমার মাথায় এলো, মাথায় এলো না, কমপ্লিটলি টেকনিক্যাল স্কিল। অনেক বছর ধরে ডেভেলপ করে তোমার একটা স্টাইল তুমি করছো, যেখানেই যাচ্ছ তোমার ক্যামেরাটা ওইভাবেই বসো। ক্যামেরা অনেক সময় একটু ডাচও বসে, আমি দেখেছি। Some very, very few times I'm still into this straight line situation. কিন্তু definitely more than a like a director, I'm a designer. So it's like manga. It's like where the person who's creating is writing and drawing at the same time. খুব ইন্টারেস্টিং। এইভাবে ছবিটাকে দেখিনি আমি কখনো, মানে এটা আজকে কথা বলতে বলতে তোর সাথে অনেক আড্ডা মেরেছি, কিন্তু আজকে পডকাস্টেও অনেকগুলো জিনিস আমি, মানে দৃষ্টিভঙ্গিটা আবার নতুন করে একটু দেখলাম আর কি, অন্যরকম। কিংবা এমনও হতে পারে তুই এক একদিন এক এক রকম কথা বলিস। হ্যাঁ, সেটা তো হয়, এর সম্পর্ক সে যাই হোক, তো জীবনটা একটু মজা রাখতে হতো। খেলছি তো, আমরা তো রিল্যাক্স করতে এসেছি। তো ঠিক আছে, আজকে আমার মনে হয় আজকে আমাদের আড্ডা সেশন এখানেই শেষ হলো। একদম। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি আর কিউ এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমাদের পরবর্তী পডকাস্টে, আমাদের নেক্সট এপিসোডে।